বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যেই নিযুক্ত আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আমি খন্দকার হামিদুল হক তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার পাঠের বিষয়টা একটু ভিন্ন রকম। বইয়ের গণিত, পাটিগণিত, বীজগণিত, সৃজনশীল এগুলো অনেক করানো হয়েছে। আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, জ্যামিতির প্রাথমিক ধারণা। এটা তোমাদের অনেকেরই প্রাথমিক ধারণা অনেকেরই আছে, অনেকেরই একটু আবঝা ধারণা আছে। অনেকেই জ্যামিতিটাকে ভয় পায়, জ্যামিতিকে অ্যাভয়েড করে চলে। কারণ আমাদের নিচের ক্লাসগুলোতে জ্যামিতি এখান থেকে অ্যান্সার না করলেও চলতো, আর জ্যামিতির ভীতি আমাদের সবার মধ্যেই একটু রয়ে গেছে। তো সেই জ্যামিতির ভীতির প্রেক্ষিতেই দেখা যায় বাচ্চারা জ্যামিতিকে একটু অ্যাভয়েড করে চলে। কিন্তু আমাদের কথায় আছে কি, যে আমাদের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের রানী কিন্তু গণিত। আর গণিতের ফাউন্ডেশন, ভিত্তি, আর সেই ভিত্তিটা হচ্ছে জ্যামিতি। যার জ্যামিতির প্রতি যার দক্ষতা নাই, তার গণিতের দক্ষতা নাই। যার গণিতের দক্ষতা নাই, তার বিজ্ঞানের দক্ষতা নাই। তো সুতরাং তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর শেষ প্রান্তে চলে এসেছ, তোমাদের অনেকেরই আশা আছে তুমি বিজ্ঞানে পড়বে, সায়েন্সের স্টুডেন্ট হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে। সেই ক্ষেত্রে তোমাকে সায়েন্সে অধ্যয়ন করতে হবে। 9, 10, 11, 12 তোমাকে সায়েন্সে অধ্যয়ন করতে হবে। তো সেই সায়েন্সে অধ্যয়ন করতে হলে তোমার যেই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এই জ্যামিতি। তো চলো আমরা সেই জ্যামিতির যে একেবারে প্রাথমিক ধারণা থেকে এখন পর্যন্ত, তার মানে 8 পর্যন্ত আমরা কিভাবে এসেছি, আমাদের প্রাথমিক ধারণাটা কি ছিল, কিসের থেকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। শুরুতেই ছিল বিন্দু। তোমরা জানো যে সেই অতি প্রাচীনকালে ভূমির পরিমাপকে কেন্দ্র করে এই জ্যামিতির উদ্ভব হয়েছিল। তো আমরা জানি যে এই জ্যামিতির উদ্ভব হয়েছিল সেই প্রাচীন মিশরে, জ্যামিতির হয়েছিল। তো আমরা সেই এই মিশরে কেন হইল? কারণ আমরা জানি যে আদিকালে মানুষ কি ছিল, বর্বর ছিল, যাযাবর ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তারপরে যখন তারা সভ্যতার প্রথম সোপান, কিন্তু আমরা জানি যে সভ্যতার প্রথম সোপান হচ্ছে কৃষিকাজ। যখন মানুষ সংঘবদ্ধ হয়ে একত্রে এক জায়গায় বসবাস শুরু করলো, যখন তারা কৃষিকাজ শুরু করলো, নদীর তীরে যখন সভ্যতা গড়ে উঠলো, নদীর তীরে উর্বর মাটিতে যখন তারা চাষাবাদ শুরু করলো, তখন সেই জমিগুলাকে ভাগাভাগি করার জন্য, সেই জমিগুলাকে বিভিন্নভাবে চিহ্নিত করার জন্য এই জ্যামিতির উদ্ভব হইল। তো জ্যামিতির উদ্ভব যে হইল, সেখানে কিভাবে আসলো? মনে করো যে এইখান থেকে শুরু, একটা পরিমাপ করতে গেলে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে তারপরে আমাকে পরিমাপটা করতে হয়। তো এইখান থেকে যদি আমি শুরু করি, এই যে শুরু করলাম, এটাকে বলতেছে কি বিন্দু। এটার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেদ নাই, বেদ মানে উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থানটা আছে। এটাকে বলতেছে কি আমি বিন্দু। তারপরে এখান থেকে যখন আমি চলা শুরু করছি, এদিক দিয়ে চলা শুরু করছি, এদিকে চলা শুরু করছি, এইভাবে চলা শুরু করছি। তো এই যে দেখো, এই বিন্দুটা চলতেছে, চলমান বিন্দু। তার মানে বিন্দুর চলার যে পথ, সেটাকে আমরা বলি কি রেখা। এখন এই পথটা কোন পর্যন্ত যাবে? এটা আনলিমিটেড, এটার কোনো সীমা নাই। যার জন্য আমি দেখো দুই পাশেই দুইটা তীর চিহ্ন দিয়ে রাখছি। কই যাচ্ছে? সেটা সীমাহীন। তার মানে রেখার কোনো দৈর্ঘ্য নাই, এটার কোনো সীমা নাই, এটার কোনো প্রান্ত বিন্দু নাই। তার মানে বিন্দুর চলার পথ যার কোনো প্রান্ত বিন্দু নাই, সেটাই হচ্ছে রেখা। তাহলে আমাদের প্রশ্ন আসে যে রেখার প্রান্ত বিন্দু কয়টি? তোমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছো, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এখন এই রেখাটা কয় রকমের হতে পারে? দেখো, আমি এখান থেকে যে এই পর্যন্ত গেছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে সরলভাবে গেছে। তার মানে এটা ছিল আমার সরল রেখা। আর এদিকে যে গেছে, এটা আঁকাবাঁকা পথে গেছে। তার মানে এটা এইটুকু হয়েছে বক্ররেখা। তাহলে রেখাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা। এবার
রেখার এই জায়গাটা রেখার মাঝখানে যদি আমি কেটে দেই তাহলে দেখো দুইটা অংশ হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। এটার এই পাশের একটা প্রান্ত বিন্দু আছে আর এই পাশে চলমান বিন্দু, তার মানে এই অবস্থায় এই অংশটাকে আমরা বলতেছি রশ্মি। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে রশ্মি। তাহলে প্রশ্ন হচ্ছে রশ্মির একটা প্রান্ত বিন্দু এবং একটা আনলিমিটেড বিন্দু, একটা হইতেছে যার কোনো সীমা নাই, এরকম একটা প্রান্ত বিন্দু থেকে চলমান মানে বিন্দু, এটাকে আমরা বলতেছি কি? রশ্মি। আর এই রশ্মির থেকে যদি আমরা দুই প্রান্তই কেটে দিই, তার মানে যদি দুইটা প্রান্ত বিন্দু থাকে সেটার নাম হচ্ছে রেখাংশ। তাহলে এটা হয়ে গেল কি? রেখাংশ। আমরা কিন্তু অনেক সময় বলি যে এবি একটি রেখা, আসলে এবি একটি রেখা না, এবি হচ্ছে একটি রেখাংশ। এটা হচ্ছে রেখাংশ, কারণ কি? এটার এ এবং বি দুইটা প্রান্ত বিন্দু রয়েছে। তো যেই 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 মানে কি বলে চলমান বিন্দুর দুইটা প্রান্ত বিন্দু রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেখাংশ। আর যেই চলমান বিন্দুর একটা প্রান্ত বিন্দু রয়েছে সেটা হচ্ছে রশ্মি। আর যে চলমান বিন্দুর দুইটা প্রান্ত বিন্দু রয়েছে সেটা হচ্ছে রেখা। তাহলে আমরা রেখা পেয়ে গেলাম, রেখাংশ পেয়ে গেলাম, রশ্মি পেয়ে গেলাম। এবার আসো, রেখার কয়টা প্রকার ছিল? দুইটা প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এখন একটা সরল রেখা আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখার যদি একটা নির্দিষ্ট সাধারণ বিন্দু থাকে, দুইটা সরল রেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে, তার প্রান্ত বিন্দুটা যদি সাধারণ হয়ে যায় তাহলে এটাকে আমরা বলি কি? কোণ। তাহলে কোণটা কোন দিকে হয়েছে? কোণটা কিন্তু দেখো আমি বলি নাই যে এইটা কোণ, একটা হচ্ছে বহিস্থ কোণ আর একটা হচ্ছে অন্তস্থ কোণ আর একটা হচ্ছে বহিস্থ কোণ। খেয়াল করো, তুমি যদি এই সাইডটাকে বলো এটা হচ্ছে একটা অন্তস্থ কোণ, এই রেখা দুইটার এ বি সি, এখানে দুইটা রেখাংশ ছিল, একটা হচ্ছে এ বি আর একটা ছিল এ সি, দুইটা রেখাংশ। এই দুইটা রেখাংশের একটা সাধারণ বিন্দু হচ্ছে এ, আর সাধারণ বিন্দুতে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই পাশের এই কোণটাকে যদি আমরা বলি অন্তস্থ কোণ আর এই পাশেরটা হচ্ছে কি? বহিস্থ কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কোণটা পেয়ে গেলাম যে দুইটি রেখাংশ তাদের সাধারণ বিন্দুতে যদি মিলিত হয় বা একটা সাধারণ বিন্দু যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? কোণ বলি। এখন এই কোণের আবার কতগুলা প্রকারভেদ রয়েছে। কোণ, এই কোণ সম্পর্কে আমরা যদি আলোচনা করি, আমাদের কোণের বহু প্রকারভেদ রয়েছে। সেই কোণের প্রকারভেদ নিয়ে দেখো আমরা যদি এখন আলোচনা করি তাহলে কি আসে? কোণ কত রকমের আছে? এই একটা সরল রেখা, একটা রেখাংশ, আবার এই একটা রেখাংশ। তাহলে এটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি সি, দুইটা রেখাংশ। তাদের সাধারণ বিন্দু কি? তাদের সাধারণ বিন্দু হচ্ছে বি। এই যে বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি বিন্দুতে মিলিত হতে আমরা বলছি দুইটা রেখাংশ যদি তাদের প্রান্ত বিন্দুটা যদি দুইটা রেখাংশের প্রান্ত বিন্দু যদি সাধারণ হয় তাহলে সেখানে কোণ উৎপন্ন হয়। তাহলে এখানেও কিন্তু দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে কি কোণ বলবো? দুইটা রেখাংশ যদি বিপরীত দিক থেকে তাদের প্রান্ত বিন্দুতে মিলিত হয় তাহলে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলি সরল কোণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে সরল কোণ। আচ্ছা, এটা হলো সরল কোণ। এবার দেখো এই একটা রেখাংশ, এটা হচ্ছে এ বি, আর এই একটা রেখাংশ, এটার নাম হচ্ছে এসি। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা যদি পরিমাপের উপর ভিত্তি করে, পরিমাণের উপর ভিত্তি করে কোণকে দেখো আমরা কত প্রকারে ভাগ করতে পারি। যেমন এই যে কোণটা, এই কোণ পরিমাপের একক কিন্তু আমরা কি বলি? কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। সমকোণ কাকে বলে? একটা সরল রেখার উপরে, একটা আনুভূমিক রেখার উপরে একটা যদি উলম্ব রেখা থাকে, একটা আনুভূমিক রেখা এবং একটা উলম্ব রেখার যদি একটা সাধারণ বিন্দু হয় তাহলে সেই সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কি? এটাকে বলি কি? সমকোণ।
তার মানে কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। একক বলতে কি বুঝো? যেমন আমরা বলি যে এইখানে কত কেজি চাল আছে, সেখানে আমরা বলি যে একটা বস্তা আছে, এখানে কত কেজি চাল আছে, আমরা বলি 50 কেজি চাল আছে। তাহলে ভর পরিমাপের একক হচ্ছে কি? কেজি বা কিলোগ্রাম। সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। তাহলে কোণ পরিমাপের একক কি? কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। আমরা অনেকেই জেনে থাকি যে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, এটা 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি। আসলে কোণ পরিমাপের একক ডিগ্রি না, কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। আবার কোণ পরিমাপের 2 রকমের একক আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যেমন আমরা বলি কি ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি। এখানে ভর পরিমাপের, সময় পরিমাপের যেরকম 2টা পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি, ঠিক তদ্রূপ এই কোণ পরিমাপেরও 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো সেই ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। আর সমকোণের থেকে যদি কোনো কোণ, যদি এই সমকোণকে যদি সমান 90 ভাগে ভাগ করি, তাহলে তার 1 ভাগের পরিমাণ হয় 1 ডিগ্রি। এখন কোনো কোণ যদি সমকোণের থেকে ছোট, 0-র থেকে বড়, আবার 1 সমকোণের থেকে ছোট, এরকম যদি হয়, তাহলে সেই কোণটাকে আমরা বলি কি? সূক্ষ্মকোণ। এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। কোণের পরিমাপটা যদি 1 সমকোণের সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? একটা রেখার উপরে যদি আরেকটা রেখা লম্ব হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সমকোণ। এটার নাম হচ্ছে কি? সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির সমান, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট হইতে হইতে কত হইতে পারবে? 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। এবার কোণটা যদি আরও বড় হতে থাকে, কোণটা আরও বড় হয়ে যদি এখানে চলে আসে, খেয়াল করো, যদি এখানে চলে আসে এই পর্যন্ত, তখন আমরা সেটাকে কি বলবো? এই যে কোণটা, এটার নাম দিতে পারি আমরা এ ও সি। এই কোণ এ ও সি, এটাকে আমরা বলতে পারি স্থূলকোণ। তাহলে স্থূলকোণটা কি? স্থূলকোণ হচ্ছে 1 সমকোণের থেকে বড় এবং 2 সমকোণের থেকে ছোট। দেখো এই পর্যন্ত যদি আমরা চলে আসতাম, তাহলে কিন্তু হয়তো 2 সমকোণ। 2 সমকোণের চেয়ে ছোট, 1 সমকোণের চেয়ে বড়, এই কোণটাকে বলা হয় স্থূলকোণ। এরপরে কোণের পরিমাপটা যদি 180 ডিগ্রি হয়, তার মানে 2 সমকোণের সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা সরল কোণ। এটার নাম হচ্ছে কি? সরল কোণ। তার মানে যেই কোণের পরিমাণ 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি, সেটাকে আমরা বলি সরল কোণ। এবার কোণের পরিমাপটা যদি 2 সমকোণের চেয়েও বড় এবং 3 সমকোণের চেয়ে ছোট, এরকম যদি হয়, 4 সমকোণের চেয়ে ছোট, তাহলে সেটাকে আমরা বলি কি? প্রবৃদ্ধ কোণ। এটার নাম কি? প্রবৃদ্ধ কোণ। তার মানে 180 থেকে বড় হবে, 360-এর থেকে ছোট যেই কোণটা, সেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর যেই কোণটা একেবারে 360 ডিগ্রির সমান, সেটাকে আমরা বলি বৃত্তীয় কোণ। তাহলে দেখো কয় প্রকারের কোণ আসছে? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তীয় কোণ। তার মানে আমাদের পরিমাণের উপর ভিত্তি করে কোণ আসছে 6 প্রকার। এবার সম্পর্কের উপর ভিত্তি করেও আবার কোণের প্রকারভেদ আছে। দেখো কি কি সম্পর্ক আছে। সম্পর্কের উপর ভিত্তি করেও কোণ 6 প্রকার। সেখানে কি কি আছে? এই একটা কোণ এ বি সি ডি। দেখো এখানে 2টা কোণ আছে। 2টা কোণের একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে সিএডি। এই 2টা কোণের একটা সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি? সাধারণ মানে কি? যেটা সবার মধ্যেই পাওয়া যায়, সেটাই কিন্তু সাধারণ জিনিস। তো আমাদের এ বি সি, এই কোণ বলতেছে এসি বাহুটা আমার, ডিএসি বলতেছে এসি বাহুটা আমার। তাহলে আমরা বলতে পারি না যে এই এসি বাহুটা হচ্ছে উভয় কোণের সাধারণ বাহু। যে মানে 2টি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় যদি তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে এবং এই কোণ 2টার যদি একটা শীর্ষবিন্দু থাকে, তাহলে কোণের শীর্ষবিন্দু কোনটা? আমরা তো জানি যে একটা কোণ অঙ্কন করতে হলে 2টা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করতে হয়। 2টা সরল রেখার 2টা রেখাংশের একটা সাধারণ বিন্দু থাকলে সেটাকে আমরা কোণ বলি। তাহলে এই যে সাধারণ বিন্দুর এইখানে যে কোণটা উৎপন্ন হয়, ওই সাধারণ বিন্দুটাই হচ্ছে কি? কোণের শীর্ষবিন্দু। কোণের শীর্ষবিন্দু হচ্ছে যেই বিন্দুতে রেখাংশ 2টা মিলিত হয়েছে, সেটাই হচ্ছে কোণের শীর্ষবিন্দু। দেখো এখন এই বিএসি আর সিএডি, এই 2টারই শীর্ষবিন্দু হচ্ছে এ।
দুইটি কোণের যদি একটি শীর্ষবিন্দু থাকে এবং কোণদ্বয় যদি তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে তাদের একটি কোণ অপর কোণের সন্নিহিত কোণ, এটাকে আমরা কি বলি? সন্নিহিত কোণ। তার মানে বিএসিটা হচ্ছে সিএডি এর সন্নিহিত কোণ, সিএডিটা হচ্ছে বিএসি এর সন্নিহিত কোণ। তা আমরা পেয়ে গেলাম। এবার বলতেছে দুইটি, তাহলে এখানে একটা এটা কি পেয়ে গেলাম আমরা? এই কোণটা হচ্ছে এই কোণের সন্নিহিত কোণ। এবার দুইটি সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, যেমন এখানে আছে কি ডিএসি আর হচ্ছে সিএবি, এখানে যদি ডিএসি যোগ কোণ সিএবি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণকে এই কোণের আমরা বলবো পূরক কোণ। তার মানে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয়, তবে তাদের একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তার মানে এই কোণটা হচ্ছে এটার পূরক কোণ, ও বলে এটা এটার পূরক কোণ। এবার দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, যেমন এ বি সি এবং এ সি ডি, এই দুইটা, এই কোণ আর এই কোণ যোগ করলে আমাদের কত হচ্ছে? 180 ডিগ্রি বা দুই সমকোণ। দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয়, তবে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু তিনটা আসছে, একটা হচ্ছে এটা হচ্ছে পূরক কোণ, এটা হচ্ছে সম্পূরক কোণ। সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। এবার আসো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কিভাবে হয়? দুইটি সরল রেখা, দুইটি রেখা অংশ যদি একটা বিন্দুতে ছেদ করে, পরস্পর যদি ছেদ করে আর স্পর্শ করে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। দেখো আমার এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে স্পর্শ করেছে, আবার যদি আমি এইভাবে দেখাই, এটা দেখো এখান দিয়ে ছেদ করেছে, মানে ছেদ করা মানে কি? ভেদ করে চলে আসা। এখানে আমি যদি বলি এই পি কিউ হচ্ছে একটা রেখা অংশ আর এ বি হচ্ছে একটা রেখা অংশ, দেখো এই এ বি কে পি কিউ কিন্তু ভেদ করে চলে আসছে, তাহলে এটাকে আমরা বলি কি? ছেদ করা। তাহলে দুইটা রেখা অংশ যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 4টি কোণ উৎপন্ন হয়েছে। এটা একটা কোণ, এটা 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ। দেখো এই যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, তাদের একটি কোণের বিপরীত কোণকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। তাহলে আমরা বলতে পারি না যে এ কোণের বিপরীত কোণ হচ্ছে 1 এর বিপরীত হচ্ছে 3 আর 2 এর বিপরীত হচ্ছে 4। তার মানে 1 এর বিপ্রতীপ কোণ হচ্ছে 3 আর 2 এর বিপ্রতীপ কোণ হচ্ছে 4। এবং এগুলো কিন্তু তোমরা শিখছো এবং এগুলো তোমরা প্রমাণ সাপেক্ষে শিখছো। এখানে কিন্তু তোমরা প্রমাণ করেও আসছো যে এই কোণ আর এই কোণের এই কোণ আর এই কোণটা হচ্ছে এই কোণের সমান, এই কোণটা হচ্ছে এই কোণের সমান। তার মানে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। আমরা এটা পড়ে আসছি। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এবার আছে কি? এবার আছে একান্তর কোণ। একান্তর কোণ কিরকম? এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, দুইটা সরল রেখাকে এই পি কিউ আর হচ্ছে আর এস, এই সরল রেখা দুইটাকে এ বি সরল রেখা কি করছে? এই এম এন বিন্দুতে ছেদ করেছে, এম এন বিন্দুতে ছেদ করেছে। যদি ছেদ করে তাহলে ছেদক হচ্ছে এ বি, পি কিউ এবং আর এস দুইটা সমান্তরাল রেখা অংশ। এই দুইটা রেখা অংশকে এ বি ছেদ করেছে। ছেদ করাতে ছেদকের বিপরীত পাশের যে কোণ, ছেদকের বিপরীত পাশে, যেমন ধরো এইটার বিপরীত হচ্ছে এইটা, এই তার মানে পি এম এন, এই কোণটা হচ্ছে এম এন এস, এটার ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে। এটাকে আমরা বলবো কি? এর একান্তর কোণ। দুইটা সরল রেখাকে অপর একটি সরল রেখা যদি ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশের কোণ দুইটা পরস্পর সমান হয় এবং এই কোণ দুইটাকে আমরা বলি কি? একান্তর কোণ। আর ছেদকের একই পাশের কোণ, যেমন আমরা যদি বলি যে এই কোণটা এই কোণের সমান, খেয়াল করো এই কোণটা কিন্তু আবার এই কোণেরও সমান। আমরা বলছিলাম যে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এইটা এটার সমান, আবার এটা হচ্ছে এটার সমান। যদি এটা এটার সমান হয়, এটাও এটার সমান। তো এই যে ছেদকের একই পার্শ্বের যে দুইটা কোণ, এটাকে বলা হয়
অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা দুইটা শর্ত পেয়ে গেছি। একটা হচ্ছে কি যে এই যে দুইটা কোণ এটা হচ্ছে কি একান্তর কোণ, এবং একান্তর কোণ দুইটা, একান্তর কোণগুলো কি পরস্পর সমান, এটা একান্তর কোণ। আর এই পাশের দুইটা এটা হচ্ছে অনুরূপ কোণ। তার মানে এই যে দেখো দুই দুই মার্কে যেটা দিছি আমি, দুই দুই এটা হচ্ছে অনুরূপ কোণ, আর এক দুই এটা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে কোণের আমরা কত প্রকার পেয়ে গেলাম, কোণটা কিন্তু আমরা 12 প্রকার পেয়ে গেলাম। সেটা হচ্ছে পরিমাণের উপর ভিত্তি করে আমরা পেয়েছিলাম 6 প্রকার, আর সম্পর্কের উপর ভিত্তি করে আমরা পেয়ে গেলাম 6 প্রকার, 1 2 3 4 5 6। এই টোটাল কোণের পরিমাণ হচ্ছে 12 প্রকার। তো এই 12 প্রকার কোণ যখন আমার আত্মস্থ থাকবে বিভিন্ন উপপাদ্য করতে গিয়ে আমি তখন স্বাচ্ছন্দ্য বোধ করব। ঠিক আছে, তো যার জন্যই তোমাদের এগুলা জানতে হবে। তো আজকে আমি আমার ক্লাসটা এ পর্যন্তই সীমাবদ্ধ রাখতেছি। আগামী ক্লাসে তোমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজের যে কতগুলা প্রকারভেদ আছে এই সম্পর্কে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।